আমরা ধরা গেলে যে একটা রাম রাজত্বে বাস করতেছি, সেই রাম রাজত্বের রাজা হচ্ছে আমাদের বর্তমান সরকার, ইউনূস সরকার। আর সেই রাজার একমাত্র শাহজাদা হচ্ছে কে জানেন? সেটা হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার। 24 জন ভাই এখনো বন্দী, আর আমরা 213 জন ফেরত আসতে পারছি। আরো কয়েকজন গুরুতর আহত অবস্থায় এখনো ওই সেই দেশের জেলের হসপিটালে আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলিয়াস ভাই, আপনাকে প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। যদিও বাংলাদেশ সরকার প্লাস বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আমাদেরকে কোনো জায়গায় কোনো সুযোগ দেয় নাই। বৈষম্য বিরোধী আন্দোলন হলেও বাংলাদেশে আমরা কিন্তু এখনো বড় একটা বৈষম্যের শিকার। আমি এই বিষয়গুলো আপনাদের মধ্যে তুলে ধরি। গত বছর জুলাই মাসে যখন বাংলাদেশে ফ্যাসিবাদী সরকার হাসিনা তুমুল গণহত্যা চালাচ্ছিল, ছাত্রদের উপর নিপীড়ন চালাচ্ছিল, ওই সময় আমরা সংযুক্ত আরব আমিরাতে থাকা শ্রমিক এবং ব্যবসায়ীরা একটা আন্দোলনের ডাক দিয়ে আপনারা অবগত আছেন। আমরা সেই দেশে পাঁচটা স্টেটে হচ্ছে 19শে জুলাই আন্দোলন করি। 19শে জুলাই আন্দোলন করার পর আমাদেরকে সেই দেশের পুলিশ গ্রেপ্তার করার পরে সেদিন রাতেই কুট করে প্রথমত 57 জনের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, পরবর্তীতে আবার যাদেরকে গ্রেফতার করে তাদের হচ্ছে যে 26 তারিখে আরো 9 জনকে যাবজ্জীবন সহ 10 বছর করে কারাদণ্ড প্রদান করে। পরবর্তীতে এই মামলায় এই পর্যন্ত আপনারা ইতিমধ্যে অবগত আছেন 213 জন ফেরত আসতে পারছে, এখনো 24 জন বন্দী আছে। তো এই 24 জন ভাই এখনো বন্দী, আর আমরা 213 জন ফেরত আসতে পারছি। আর এমতো অবস্থায় এখন আমরা 213 জন ফেরত আসছি। আমরা বারবার দাবি জানাচ্ছি আমাদের সেই 25 জন ভাই ছিল, 25 জন ভাইকে মুক্ত করার জন্য। আমরা বাংলাদেশ আমাদের কনসার্ন মিনিস্ট্রি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারপরে হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোতে মানে একাধিকবার, এক বছরে ইলিয়াস ভাই কমপক্ষেও কতবার বলবো, 20-40 বার আমরা গিয়েছি, 20-40 বার গিয়েছি। আমাদের ওনাদের বাংলাদেশ এমবেসি কাজ করতেছে, এই করতেছে সেই করতেছে, শুধু এই অজুহাত গুলাই দেখাচ্ছে। এরকম চলতে থাকা অবস্থায় আপনারা অবগত আছেন যে 22শে সেপ্টেম্বর আমাদের আব্দুল হামিদ ভাই, উনি আবুধাবি আল সদর কারাগারে মৃত্যুবরণ করলো। তারপর হচ্ছে ওনাকে বাংলাদেশে লাশ নিয়ে আসা হলো। বাংলাদেশে নিয়ে আসার পরে ওনার পরিবারের দিকেও সরকারের তেমন কোনো নজর নাই। 30,000 টাকার একটা, আপনারা তো ইতোমধ্যেই আমাদের এই যে সম্মানিতা ভাবি আছে ওনার মুখ থেকে শুনলেন যে 30,000 টাকার একটা চেক দিছে, সেই চেকটা এখন পর্যন্ত ক্যাশ হয় নাই। একজন মানুষ এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে তার জীবনটা শেষ করলো, তার পরিবার নিঃস্ব হয়ে গেল, তার পরিবারকে 30,000 টাকার চেক দিয়ে সেটা ক্যাশ করতে পারতেছে না, তাহলে বুঝেন আমরা কত বড় ভুক্তভোগী। এটা গেল একটা দিক। আর 24 জনের ক্ষেত্রে আমরা বারবারই এই যে আমাদের আসিফ নজরুল স্যার আছে ওনার কাছে, তারপর আমাদের তৌহিদুর রহমান স্যার আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, ওনার কাছে বারবার যাওয়া, প্রধান উপদেষ্টা বরাবর একাধিক স্মারকলিপি, ভাই আমার কাছে 20টার উপরে স্মারকলিপি আছে, অল ডকুমেন্ট আছে। তারপরে এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া, ওনার এপিএস সাব্বির রহমানকে স্মারকলিপি দেওয়া, এইরকম যা ফরমালিটি ছিল। তারপর হচ্ছে আমরা রাজপথের আন্দোলনও করেছি, আমরা 144 সেকশন ভায়োলেট করে 3 বার আন্দোলন করেছি আমাদের ভাইদের যাতে মুক্ত করে আনা হয়। কিন্তু বাংলাদেশ সরকারের এটা একটা চরম ব্যর্থতা। আমরা ধরা গেলে যে একটা রাম রাজত্বে বাস করতেছি, সেই রাম রাজত্বের রাজা হচ্ছে আমাদের বর্তমান সরকার, ইউনূস সরকার। আর সেই রাজার একমাত্র শাহজাদা হচ্ছে কে জানেন? সেটা হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। উনি উনার মন মর্জি মতো যা ইচ্ছা তা করে যাচ্ছে। এই 212 জনের সাথে খেলা করছে, বাকি 24 জন জেলবন্দি ভাইদের সাথে খেলা করতেছে। একজন মারা গেছে, আরো কয়েকজন গুরুতর আহত অবস্থায় এখনো ওই সেই দেশের জেলের হসপিটালে আছে। তো ওদের মধ্যে কে কখন মারা যায় তার কখন কোনো ঠিক নেই। তো এইটা গেল জেলবন্দীদের বর্তমান অবস্থা, এখনো 24 জন বন্দী। এখন আমরা যে 212 জন ফেরত আসছি, আমাদের সাথে একাধিকবার হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যার মিটিং করেছে, আমাদের এই করবে সেই করবে। আমরা দাবি জানাইছিলাম 2টা, এর মধ্যে হচ্ছে যে আমাদের ভাইদের মুক্তি, যে 25 জন ভাই আছে তাদের মুক্তি, আর হচ্ছে আমাদের যাতে সরকার একটা নির্দিষ্ট ক্ষতিপূরণ দেয়, অথবা যে আহত নিহতদের জন্য যে ট্রাস্ট তৈরি হয়েছে বাংলাদেশে সেইটার অন্তর্ভুক্ত করে, আমরা এরকম কিছুই বলছিলাম। কিন্তু উনি 1 বছর আমাদের ঘোরানোর পরে বিগত কয়েকদিন আগে আমাদেরকে বলে দিচ্ছে যে না, আমি এই মুহূর্তে আর কোনো কিছু করতে পারবো না। আমাদেরকে উনি জুলাই ফাউন্ডেশনে পাঠাইছে, সেখানে কিছু হয় নাই। আমাদেরকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠাইছে, সেখানে কিছু হয় নাই। সরাসরি আসিফ নজরুলের সাথে কথা হয়েছে আপনাদের?
ভাই এই পর্যন্ত 15 থেকে 20 বার মিটিং করছি, আমি সহ আমার প্রতিনিধি টিম। এই সগির ভাই ছিল, তারপরে পারভেজ ভাই সহ, তারপরে আমাদের এখানে একটা 10-15 জনের একটা প্রতিনিধি টিম আছে, আমরা 10-15 বার ওনার সাথে মিটিং করছি। উনি শুধু আমাদের ওনার সচিব নিয়ামতুল্লাহ স্যার আমাদেরকে আশ্বস্তই করে গেছে, কিন্তু আমাদের জন্য এ পর্যন্ত কোনো কিছুই করতে পারে নাই। এমনি উনি মানে কি বলে, এমনিতে মানে বেশিরভাগ সময় উনি এই মানে কোথায় থাকেন, কোথায় মানে কি কি করেন, মানে আপনাদের এটাতে সময় দিতে পারেন না, কি করেন একটু বলেন তো, জিজ্ঞেস করেন নাই যে স্যার এমনি সামনে? ওনার ইলিয়াস ভাই উনার সাথে দেখা করার জন্য ধরেন 1 সপ্তাহের মধ্যে 5 দিন গেছি উনার মন্ত্রণালয়ে, 5 দিনের মধ্যে যাই একদিন দেখা পাইছি। এই 4 দিন অপেক্ষায় থাকছি যে কখন আসবে, কখন আসবে, কখন আসবে, নির্দিষ্ট কোনো টাইম নাই যে এই সময়টাতে আসিফ নজরুল আসবে আর ওনার সাথে আমরা মিটিং করব, আমরা দেখা করব, আমাদেরকে আমাদের জন্য কোনো কিছু একটা করবে। যদিও দেখা হয়, আমাদের কাছে একটা রেকর্ডিং আছে, আপনাকে চাইলে আমরা দিব। উনি আমাদের কাছে আল্লাহর কসম করে বলছে যে উনি নাকি আমাদের বিষয়টা মিনিস্ট্রিতে উঠাইছে, যে 212 জন বাংলাদেশে ফেরত আসছে তাদের জন্য যাতে কোনো কিছু করা হয়, আর বাকি 25 জনকে যাতে মুক্ত করা হয়, এটা নাকি উনি ক্যাবিনেটে উঠাইছে। কিন্তু এইটা আমাদের কাছে বাস্তবিকভাবে মনে হচ্ছে যে এটা জাস্ট উনার একটা কথাই, উনি এই আল্লাহর কসম করে উনি মিথ্যা বলছে। কারণ হচ্ছে আউটপুট রেজাল্ট কি, আমরা 212 জন আমাদের জীবন জীবিকা হারিয়ে ভাই নিঃস্ব। আমার সাথে 50 জনের মতো ব্যবসায়ী ভাই আছে যাদের কোটি কোটি টাকা সেই দেশে পড়ে আছে, যারা চাকরি হারিয়েছে, তারা জীবনে নিঃস্ব। মানুষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? জীবিকা প্রয়োজন। আমরা জীবন জীবিকা হারিয়ে নিঃস্ব। এই এই আমাদের সাথে এই বৈষম্যটা উনি কেন করতেছে এটা উনি জানে, আর একমাত্র উপরওয়ালা জানে। আর বাংলাদেশের এইরকম এই 53-54 বছরের ইতিহাসে কখনো কি আপনারা দেখছেন যে মানে এইরকম এই বাইরের দেশে মানে জানবে, মানুষ জানে যে এইটাতে গেলে, এই আন্দোলনে গেলে তার ফাঁসি হবে অথবা বড় ধরনের কোনো সাজা হবে? এরকম কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো নাই, কেউ কখনো বাইরে কিন্তু আন্দোলন করে নাই। আমরাই একমাত্র বুকা, নিজেদের জীবন ভাই নিজেদের গলা নিজের হাতে কাটছি ভাই, নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছি, নিজেদের সবকিছু শেষ করে ফেলছি। আর আজকে সরকারের দ্বারে দ্বারে আজকে ফকিরের মতো আজকে আমার 1.5 লক্ষ টাকার চাকরি শেষ করছি, আমি আমার জীবন শেষ করছি, আমার লাইফ শেষ করছি এই আন্দোলনকে সমর্থন জানিয়ে। আজকে আসিফ নজরুলের পিছনে আমি ঘুরতেছি যে আমার জন্য একটা কিছু করেন, আমার 212 জন ভাইদের জন্য একটা কিছু করেন, বাকি 24 জন ভাই যারা বন্দী আছে তারা মারা যাওয়ার আগে ফিরিয়ে নিয়ে আসেন। সেটি করতে পারে নাই আসিফ নজরুল, করতে পারে নাই ইউনূস সরকার, করতে পারে নাই। আজকে এই গণ অভ্যুত্থান এটা পুরোটাই ব্যর্থ গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের কোনো প্রয়োজন নাই। এই অভ্যুত্থান করে আমরা এক হাসিনাকে বিতাড়িত করলেও সব হাসিনার চাইতে খারাপ বর্তমান যারা মিনিস্ট্রিতে আছে, যারা বর্তমান উপদেষ্টাতে আছে, তারা হাসিনার চাইতেও খারাপ। তারা তাদের শো অফ করে, তারা তাদের বডি ফিগার দেখায়, ইমেজ দেখায়, মন্ত্রণালয়ে বসে বসে ইমেজ দেখায়। দেখা করতে গেলে 7 দিনে 1 দিনে দেখা করে আজকে আমাদের সাথে আমাদের লাইফ নিয়ে তারা খেলতেছে। আমার 24 জন ভাই আজকে জেলে বন্দি। কিসের অভ্যুত্থান? সবচাইতে বড় বৈষম্যের শিকার। কেন 1 বছর পরেও আমার ভাইরা আজকে বন্দি থাকে? এটাই পুরা জাতির কাছে আমার প্রশ্ন।